স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন গণফোরাম। তবে এছাড়া গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। নির্বাচনের আগে বৃহত্তর ঐক্য ও পরে জাতীয় সরকারের উপর গুরুত্ব দিতে চায় দলটি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল 10টায় সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয় সম্মেলনে। বাজার নিয়ন্ত্রিত হবে, পরিবর্তন করার কোনো অধিকার নেই। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন তারা। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। সম্মেলনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তারা। আগামীতে যেই জয়লাভ করুক তারা হবে জাতীয় সরকার। 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছে 1 বছর আগে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। এ সময় গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন। ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সফলভাবে বিদায় নিতে হলে নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশে আয়োজিত মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতিকে বিভক্ত করতে পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের দুর্বলতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হয়েছেন বলে মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেরি না করে শেখ হাসিনার প্রেতাত্মাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। এখনো কেন অ্যাডভোকেট সাইফুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয় না? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় না? যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে। এ দেশের এক টুকরো মাটিও হায়নাদের হাতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। জামায়াতে আমির অদৃশ্য অপশক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে, তাদের কোনোভাবে মাটিতে নামতে দেয়া হবে না। দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা পালায়। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াতের নেতাদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে দেশজুড়ে সহিংসতা, নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে উল্লেখ করে সেই ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে
ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক বিবৃতিতে এই কথা জানান। বলেন, ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আরিফুল ইসলাম আরও বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়ার প্রতিবেদন প্রকাশ করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। ভারতের গণমাধ্যমের ভূমিকা 2 দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে। অভিযোগ করেন, বিগত সরকার অভ্যন্তরীণ স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি ভূমিকা রেখেছে। সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তৌহিদ হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চলে যাওয়া, সেখানে আশ্রয় নেওয়া কিংবা ভারতীয় গণমাধ্যমের নানান উস্কানিমূলক সংবাদ প্রচার, সব মিলিয়েই 2 দেশের সম্পর্কের মধ্যে চলছে চরম টানাপোড়েন। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক গোল টেবিল বৈঠকে বক্তারা তুলে ধরেন 2 দেশের মধ্যকার সম্পর্কের নানান দিক। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অমীমাংসিত ইস্যুর সমাধান করলেও নিজ দেশেরগুলোকে প্রাধান্য দেয়নি। তবে বর্তমান সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চায়। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা দোলাচল, সেটা কিন্তু থাকতো না। অন্তর্বর্তী সরকার 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারো জন্য আতঙ্কের কারণ হতে চায় না। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে 2 পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা যে 2 দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মত তার। দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিথ্যাচার তুলে ধরতে। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই 2 দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন ব্যবসায়ীরা। জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন, বিগত সরকারের অনিয়ম রাতারাতি ঠিক করা সম্ভব নয়, তবে দেশ স্থিতিশীলতায় ফিরছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক, এক্সপেকটেশন অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের 2 উপদেষ্টাকে একই অনুষ্ঠানে পেয়ে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণের সুদ ও বিনিয়োগ পরিস্থিতির দুরবস্থা নিয়ে ক্ষোভ ছাড়লেন ব্যবসায়ীরা। এ সময় তারা সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার দাবি জানান। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষেও মত দেন তারা। আগামীতে আপনার আমাদের সকলকে এবং আমাদের নিয়ন্ত্রণকে, আমাদের সরকারকে আরো অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের যে 2026 সালের লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট আপনারা দয়া করে স্থগিত করেন, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে যত দ্রুত সম্ভব এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। আর অর্থ উপদেষ্টা বলেন, হতাশ হওয়ার কিছু নেই। বিগত সরকারের অনিয়ম কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হলে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেরও তেমন কোনো ক্ষতি হবে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। আপনারা দেখেন কি অবস্থা, কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভের ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। তারপরে
এক্সচেঞ্জ রেটটা ক্রলিং থেকে করে মোটামুটি একটু স্টেবল আসছে। বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েট করতেই হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের হতাশ না হয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন। আমাদের গ্র্যাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জেস গুলো বলা হচ্ছে, ইনফ্যাক্ট আই সি মোর চ্যালেঞ্জেস দেন দি অপরচুনিটি, বি ভেরি অনেস্ট। 2026-এ হবো না 2030-এ হবো, দ্যাট কুড বি দি ডিসকাশন, বাট আমাদেরকে হতেই হবে। পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে, তবে বিষয়টি নিয়ে সচেতন রয়েছে সরকার। এজন্য শিল্প মালিক সহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। নবায়নযোগ্য খাতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় মন্তব্য করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বানও জানান উপদেষ্টা। 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় সরকার। এজন্য এই খাতে প্রয়োজন বড় বিনিয়োগ। কিন্তু নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ মিলছে না। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খাতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। রিনিউয়েবল থেকে উৎপাদন করব যে বিদ্যুৎ, তার দাম কমে আসতে হবে, সেজন্য ট্যাক্স এক্সেম্পশন লাগবে। আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি এনার্জি নিয়ে, কিন্তু কিসের ভিত্তিতে সেই পরিকল্পনাগুলো করছি আমরা আসলে জানি না। দেশি বিনিয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ দেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোকে যদি ওই ধরনের রিস্ক গ্যারান্টির সাপোর্টগুলো যদি নিয়ে আসেন, গ্যারান্টি যদি দেন, তাহলে ব্যাংকগুলো উৎসাহিত হবে তাদের এই যে 4-5 বছরের যে ঝুঁকির পার্টটা, এটা তারা সেখানে ম্যাচ করার জন্য সুযোগ পাবে। সুতরাং আমাদের ওই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে। জ্বালানি উপদেষ্টা জানান, দেশে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় 3000 মিলিয়ন ঘনফুট। বছরে 6000 কোটি টাকার এলএনজি আমদানির পরও দৈনিক ঘাটতি থাকছে 1000 মিলিয়ন ঘনফুট। যে জন্য রিনিউয়েবল যে ফাইন্যান্সিং আগায় নাই, এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ব্যাংকগুলো ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এর দিকে মগ্ন, এবং ওই যে লোকের মুখ চেয়ে ঋণ দিতে তারা বেশি অভ্যস্ত। উপদেষ্টা আরও বলেন, আগামীতে গ্রাহককে সরবরাহের জন্য কেবল সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করা হবে না। যে সরকার সব বিদ্যুৎ কিনবে, আমরা সেটা থেকে বেরিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি। হচ্ছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন। সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে। সরকারি জায়গা যথাযথ ব্যবহার করেই দেশে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটানো সম্ভব বলেও মনে করেন তিনি। রেলের জমি, সড়কের জমি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 250 পৃষ্ঠার শ্বেতপত্রের 22টি অধ্যায়ে থাকছে অর্থনীতির প্রকৃত চিত্র। সীমাহীন দুর্নীতি আর আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে আর্থিক খাতে বড় ক্ষতির চিত্র। তবে এর চেয়েও বড় ক্ষতি হয়েছে অন্যভাবে। 2014 সালে একতরফা নির্বাচন করে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অর্থনীতিকে ভালো দেখানোর চেষ্টা করে শেখ হাসিনা সরকার। আর সেজন্য মূল্যস্ফীতি, মাথাপিছু আয় এবং জিডিপি প্রবৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ তথ্যে মিথ্যার আশ্রয় নেয় আওয়ামী লীগ। তথ্যের এই নৈরাজ্য ক্ষত সৃষ্টি করেছে প্রতিটি ক্ষেত্রেই। বাংলাদেশের মোট দেশজ সম্পদ কত? মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধির হার, মূল্যস্ফীতি বা গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের প্রকৃত উৎপাদন চিত্র কি? আওয়ামী লীগ আমলে অর্থনীতির প্রতিটি পরিসংখ্যানেই সৃষ্টি হয়েছে অবিশ্বাস। বিগত দিনে মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার অপচেষ্টার কারণে প্রতিটি ক্ষেত্রেই এখন দেখা দিয়েছে বিশ্বাসযোগ্য তথ্যের অভাব। বিশ্লেষকরা বলছেন, তথ্য নৈরাজ্য অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, বন্ধুর করেছে আগামীর পথকেও। ন্যাশনাল ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এইটার যে ইন্টিগ্রিটি সেইটাকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দেওয়া হয়েছে, বিশেষ করে 2014 বা 15 সাল থেকে। গ্রোথ ফিগার, এক্সপোর্ট ফিগার, ইনফ্লেশন, এগুলোকে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো প্রায়ই এগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে।
সেই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। মাসুল দিয়ে ধুঁকছে এখন ডজন খানেক ব্যাংক, যার ক্ষত যে অনেক গভীর। ভারসাম্য ছিল না এখানে। ব্যুরোক্রেসির খারাপ লোকগুলা, পলিটিক্সের খারাপ লোকগুলা একসাথে হয়েছে এবং বিজনেসের খারাপ লোকগুলো একসাথে হয়েছে। একটা ব্যাংকিং কমিশন সেটা হওয়া উচিত, এবং এটা ব্যাংকিং কমিশন হলে এটা ওয়ান কাইন্ড অফ কোর্টের মতন কাজ করবে। স্বৈরাচারী শাসনামলে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, অর্থ পাচার, ব্যাংক লুট, গুরুত্বপূর্ণ সরকারি দফতরের দুর্নীতিতে নিমজ্জিত অর্থনীতির চাকা কতটা খাদের কিনারায় চলে গেছে তা জানা যাবে রবিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন নির্দেশনা না মেনে বাতিল করায় 40 জন মাঠ কর্মকর্তাকে সবুজ করেছে নির্বাচন কমিশন। শনিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ তকদির আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও তা বাতিল করা যাবে না বলে ইসি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও প্রবাসীদের আবেদন বাতিল করায় ওই সব কর্মকর্তাদের 4 ডিসেম্বরের মধ্যে এর কারণ ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য নিয়ে দেশের বিভিন্ন জেলায় স্মরণ সভায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সে দিনগুলোর স্মৃতিচারণে নীরবতা নেমে আসে অনুষ্ঠানে। ময়মনসিংহে এমনই এক অনুষ্ঠানে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, লক্ষ্য ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ময়মনসিংহ নগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগের 55 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেখানে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, এখন সবার দায়িত্ব এই অভ্যুত্থানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ভোলায় স্মরণ সভা হয়েছে। সভার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত হয়। পরে আহত 20 ও 46 শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা হয়েছে ঝালকাঠিতেও। সভায় ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সহায়তা দেওয়া হয় আহত ও নিহত পরিবারের সদস্যদের। রংপুরের স্মরণ সভায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শহীদদের পাশাপাশি 4 ক্যাটাগরিতে আহতদের তালিকাভুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিকে স্মরণ সভা হয়েছে চাঁদপুর ও পটুয়াখালীতেও। সেখানে শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন তাদের স্বজনরা। করা হয় বিশেষ মোনাজাত। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। যশোর জংশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে 4টি ট্রেন চালু সহ 6 দফা দাবিতে আগামী 3রা ডিসেম্বর রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে যশোর জংশনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। বক্তারা জানান, যশোর ঢাকা পদ্মা সেতু লিংক প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য 3টি ট্রেন ছিল। তবে প্রকল্পটি চালু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না। যশোর হয়ে একমাত্র বেনাপোল এক্সপ্রেস যাতায়াত করবে। বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে 2টি ট্রেন ও দর্শনা যশোর নড়াইল ঢাকা রুটে 2টি ট্রেন চালুর দাবি তুলে ধরেন বক্তারা। এবার জানাবো খেলার খবর। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জামাইকার সাবেইনা মার্কে ম্যাচ শুরু রাত 9টায়। সিরিজের প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চায় মিরাজ লিটনরা। তবে এই সাবেইনা পার্কে কখনোই টেস্ট জেতেনি টাইগাররা। 2 ম্যাচ খেলে হেরেছে বড় ব্যবধানেই। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে টাইগার বোলিং ইউনিট ভালো করলেও বরাবরের মতোই হতাশ করেছে ব্যাটাররা। সিরিজে সমতা গড়তে তাই দায়িত্বটা নিতে হবে টপ অর্ডারদেরকেই।
পুনর্নির্বাচনে এখলাস উদ্দিনকে 5 ভোটে হারিয়ে বাফুফের 15তম সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি। ভোট পেয়েছেন 56টি। 15তম সদস্য পদের এই নির্বাচনে ভোট দিতে বাফুফে ভবনে হাজির হয়েছেন ক্লাব, ডিএফএ, বিশ্ববিদ্যালয় সহ স্টেক হোল্ডার বিভিন্ন সংস্থার কাউন্সিলররা। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট দিয়েছে 107 কাউন্সিলর। 26শে অক্টোবর বাফুফে নির্বাচনে 15 সদস্য পদের বিপরীতে অংশ নেন 37 জন, যেখানে 15তম সদস্য পদের প্রার্থী সাইফুর রহমান মনি ও এখলাস উদ্দিন সমান 61 ভোট পান। ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাবেক ফুটবলার তাবিত আওয়াল। এবার জানাবো আরো কিছু সংবাদ এক নজরে। বালুমহল ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় প্রশাসনের, তাই নাব্য ধরে রাখতে তাদেরকে সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন। দুপুরে মুন্সিগঞ্জে নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে খুলনার শিপইয়ার্ডের দেশি প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধ জাহাজ বানৌজা 20 খালি। সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। নীলফামারীর সৈয়দপুরে আন্দোলনে শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে সাক্ষাৎ করে তিনি একথা বলেন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তরুণীর নাম শাহিদা বেগম, তার বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা গিয়েছিল। ঝালকাঠিতে জামায়াতে ইসলামের সহযোগী সদস্য সম্মেলন হয়েছে। দুপুরে শেখেরহাটের হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন হয়। এ সময় বক্তারা বলেন, জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যেন না যায়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কিশোরগঞ্জে দুর্ঘটনা রোধে ঢাকা সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা সহ 3 হুইলার বন্ধে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। নগরীর ভৈরবের ঢাকা সিলেট মহাসড়কের নিউ টাউন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।